দর্শক, হোটেল থেকে আনা খাবার খেয়ে 29শে জুলাই একই পরিবারের পিতা, মাতা এবং পুত্র সন্তান তিনজনের মৃত্যু হয়েছে। এটা আমরা সবাই জানি। কিন্তু কথা হচ্ছে, এই ঘটনার পেছনের কারণ কি? কেনই বা মারা গেল? সত্যি কি খাদ্যে বিষক্রিয়া ছিল, নাকি এখানে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে সেই রহস্যের উন্মোচন করব আমি, রোকসানা। রহস্য উন্মোচনের আগে আপনাদেরকে একটু প্রেক্ষাপটটা বলে নিচ্ছি। গত 28শে জুন সকালে মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং তার ছেলে নাইম, এই তিনজন ঢাকার মগবাজারের আদ্দিন হসপিটালে আসেন। উদ্দেশ্য হচ্ছে মনির হোসেনের যে প্রতিবন্ধী ছেলে, সেই ছেলেটাকে বাংলাদেশের একজন প্রখ্যাত নিউরোলজিস্ট দীন মোহাম্মদ স্যারকে দেখানো। তো আমরা সবাই জানি যে দীন মোহাম্মদ স্যারের সিরিয়াল পেতে অনেক দিন আগে, কখনো কখনো মাসখানেক আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো ওনারা হয়তো সেই কাজটা করেননি, যার জন্য কি হলো, দীন মোহাম্মদকে দেখাতে না পেরে তারা কি করলো, সেদিন রাতে স্টে করবে ডিসাইড করলো ঢাকায়। তো তাদেরকে মনির হোসেনের এক চাচাতো চাচা, তিনি তাদেরকে ঢাকার মগবাজারস্থ সুইট স্লিপ আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করে দিল। তো কে জানতো এই সুইট স্লিপ সারা জীবনের জন্য তাদেরকে নিদ্রায় ফেলে দেবে? এক মুহূর্ত আগেও কি মনির হোসেন সেটা ভেবেছিল? না, ভাবেননি। আসলে হাদিস অনুযায়ী মৃত্যু কিন্তু আমাদের জুতার ফিতার নিকটে। এই মৃত্যু কিন্তু আল্লাহর পক্ষ থেকে নয়। এই মৃত্যু একজনের চাওয়ার কারণে হয়েছে, একজনের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। সেই পরিকল্পনাটা আপনাদেরকে বলছি। আপনাদের যদি কোনো ভিন্ন মত থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার মতামতটা পেশ করছি। তো সন্ধ্যায় এই চাচা রফিকুল ইসলাম তাদেরকে পাশের ভাত ভর্তা হোটেল থেকে খাবার সরবরাহ করে। খাবারের মেনুতে ছিল ভাত, আলুর ভর্তা, শুটকির ভর্তা আর মুরগির রেজালা। যেহেতু স্বপ্না আক্তার শুটকির ভর্তা পছন্দ করতেন, সেজন্য শুটকির ভর্তা আনা হয়েছে। তো খাবার দাবার খাওয়া শেষ, এই চাচাতো চাচা রফিকুল ইসলাম তিনি মনির হোসেনের সঙ্গে হোটেল সুইট স্লিপ থেকে ফালুদা, কাবাব এইসব খান। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 8টার দিকে মনির হোসেন নিচ থেকে পানি নিয়ে উপরে উঠে যান। তারপরে তারা সবাই মিলে একসঙ্গে রাতের খাবার শেষ করেন এবং খাবার গ্রহণের কিছুক্ষণ পর থেকেই তাদের খারাপ লাগতে থাকা শুরু করে। বমি হতে থাকে, খুব খারাপ লাগতে থাকে, মুখ দিয়ে ফেনা, লালা এসব ঝরতে থাকে, খুব খারাপ অবস্থা। তো দেখুন, সারাটা রাত কিন্তু তিনি কষ্ট পেয়েছেন, কিন্তু কেউ আসেনি। এবং আমি একটা জিনিস আমার মাথায় ঢুকলো না, মনির হোসেন কেন হোটেলে কোনো ইনফর্ম করেনি? হয়তো এতটাই খারাপ লেগেছে যে তিনি হোটেল কর্তৃপক্ষকে ইনফর্ম করতে পারেনি বা কোনো নিকট আত্মীয়কে জানাতে পারেনি যে আমাদের খুব খারাপ লাগছে বা কষ্ট লাগছে। দেখুন, আপনি যখন পিতা মাতাকে রেখে তৃতীয় একজন কোনো ব্যক্তিকে অনেক বেশি বিশ্বাস করবেন, তখন আপনার সঙ্গে এইরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। কারণ আমাদের পিতামাতা আমাদের সঙ্গে কখনো কখনো অনেক কঠোরতা অবলম্বন করে, কখনো কখনো আমাদের নিজ পিতামাতাও আমাদের এগেনস্টে চলে যায়, আমাদের পক্ষে থাকে না, কিন্তু তারপরও তারা আমাদের মৃত্যু চাইবে বা আমাদের মৃত্যুর জন্য ফাঁদ পাতবে। এই ঘটনাটা খুব কম ঘটেছে। যেটা হয়েছে যে সন্তান মাদকাসক্ত হয়েছে বা অন্য কোনো পথে চলে গেছে, তখন বাধ্য হয়ে মেরেছে, সেটা ভিন্ন কথা। বাধ্য হয়ে কিন্তু মেরেছে, ভেবে দেখুন, ইচ্ছাকৃতে কিন্তু মারেনি। কিন্তু এরকম হয়েছে যে সন্তানরা প্রায়, এখন অহরহ ঘটছে যে নৈতিকতার অভাবে সন্তানরা কিন্তু প্রায় তাদের পিতামাতাকে শেষ করে ফেলছে, পিতামাতার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে। কিন্তু পিতামাতা আমাদেরকে মেরেছে, এরকম ঘটনা খুব বিরল। এই যে বিশ্বাস করলো চাচাতো চাচাকে, এখন মাসুলটা কিন্তু তাকেই দিতে হচ্ছে। তো 29শে জুন সকালে প্রথমে মনির হোসেনের স্ত্রী স্বপ্না আক্তার, তারপর মনির হোসেন এবং তারপর তাদের ছেলে নাইম হোসেন, তারা একে একে মারা যান। তো এখন এখানে প্রশ্ন উঠেছে, এটা কি হোটেলের খাবারের বিষক্রিয়ার ফলে মৃত্যু, নাকি এটা কারো দীর্ঘদিনের পরিকল্পনার একটা ফসল? তো সেটাই আমরা আপনাদেরকে আজকে শোনাবো। দর্শক, এই মনির হোসেনের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাপুটি ইউনিয়নের তেহলা গ্রামে। তারা স্থানীয় সিরাজুল হক ব্যাপারী বাড়ির বাসিন্দা। দর্শক, মনির হোসেনের সম্পদ সম্পর্কে আপনাদেরকে একটু বলে রাখি, যে সম্পদের জন্য আজ তাকে প্রাণ দিতে হলো। এবং শুধু সম্পদ না, বাবা মার কাছ থেকে সম্পদ লুকানোর কারণেও আমি বলবো যে তাকে প্রাণ দিতে হয়েছে। কারণ তার চাচাতো চাচা জানতেন যে এই সম্পদ সম্পর্কে তার বাড়ির লোকজন জানে না। যদি কোনো একভাবে তিনি এই পুরো সম্পদ গ্রাস করে ফেলতে পারেন, ঘুণাক্ষরে কেউ টের পাবে না। দীর্ঘ প্রায় 27 বছর সৌদিতে থাকার পর তিনি ঢাকার কেরানীগঞ্জে দুটো বাড়ি করেন।
একটা 2012 সালে, একটা 2014 সালে। এবং এই চাচাতো চাচা তার বাড়িটা দেখাশোনা করেন কেয়ারটেকার হিসেবে 2016 সাল থেকে। তার কাছে যেমন সমস্ত ভাড়ার টাকাগুলো থাকতো, মানে আর্থিক লেনদেনের যেমন একটা বিশ্বস্ত জায়গা থাকতো, বাড়ির চাবিগুলি তার কাছে থাকতো, এবং মনির হোসেনের সমস্ত বিশ্বাস এবং আস্থা অর্জন করেছিল সে। এটাই বোধহয় মনির হোসেনের জন্য কাল হয়ে দেখা দিয়েছে। সেই জায়গাটা একটু বলি, এত এত সম্পদ কিন্তু ভোগ করে যেতে পারলেন না। তিনি তার এলাকায় দানশীল নামে পরিচিত ছিল। স্থানীয়রা তাদের কাছে যখনই টাকা চাইতো, এই মনির হোসেনের ওয়াইফ স্বপ্না আক্তার, তিনিও প্রচন্ড দানশীল ছিলেন, কাউকে খালি হাতে ফেরাতেন না। কিন্তু দেখুন, এইরকম একটা পরিবারের লোকদেরকে এইরকম জঘন্যভাবে সরলতার সুযোগ নিয়ে শেষ করে দেওয়া হলো একটা পরিবার। দুটো সন্তান আছে মনির হোসেনের, আরো দুটো ছেলে যারা সেই লক্ষ্মীপুরেই থাকে। তারা কিন্তু তাদের বাবা মা দুজনকে একই সঙ্গে হারিয়েছে। আল্লাহ এই নির্মম মৃত্যুর পুরো পরিবারটাকে জান্নাতবাসী করুক, আমিন। কিন্তু আমরা ভাবছি, বাবাদের মনে প্রশ্ন, যে এই ঘটনাটা কে ঘটাতে পারে। দেখুন, সেই চাচাতো চাচা, তার কিছু আচরণ পরবর্তীতে পুলিশের কাছে প্রচন্ড সন্দেহ হয়। কেন? কারণ তাকে কিন্তু 6:30টায়, তার ভাষ্য অনুযায়ী ভোর 6:30টায় তাকে ফোন করা হয়েছে যে আমাদের খুব খারাপ লাগছে চাচা, রাত থেকে আমরা খুব বমি করছি, এবং আমার ছেলের অবস্থা, আমার ওয়াইফের অবস্থা খুব খারাপ, সে এখনো বমি করছে, আমার বমি কিছুটা বন্ধ হয়েছে, আপনি এক্ষুনি আসুন। তিনি আস্তে আস্তে পোস্তগোলা থেকে, তার নাকি সময় ক্ষেপণ হয়েছে, তিনি আস্তে আস্তে পোস্তগোলা থেকে 8:30 বাজিয়ে দিয়েছেন। তিনি আসলে চাইছিলেন যে সময়টা যেন ডিলে হতে থাকে, সময়টা যত দেরি হবে ততই তার জন্য ব্যাপারটা পজিটিভ হবে, তার ইচ্ছাটা পূরণ হবে। তো তিনি আসলেন, এসে তাদেরকে একে একে ধীরে ধীরে যে স্টাইলে তিনি তাদেরকে হসপিটালে নিয়ে যাচ্ছিলেন, সে স্টাইলটা দেখে পুলিশের কাছে তো সিসিটিভি ফুটেজ ওই সুইট হোম কর্তৃপক্ষ সরবরাহ করেছিল, সেই ফুটেজটা দেখে পুলিশের কাছে সন্দেহ হয় যে এই যেভাবে একজনকে দেরি দেরি করে, মানে আস্তে আস্তে সময় ক্ষেপণ করে এদিক সেদিক তাকাতে চিন্তা ভাবনা করতে করতে চাচা নিয়ে গেলেন, তার আচরণটা পুলিশের কাছে সন্দেহজনক হয়। অবশেষে পুলিশ কি করলো, চাচাকে রিমান্ডে নিয়ে গেল এবং আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। আদালত যখন তাকে জিজ্ঞেস করে যে আপনার সঙ্গে সম্পর্ক কি হয় এবং আপনি কি তাদের সঙ্গে কিভাবে জড়িত, কি করছিলেন, তখন তিনি বললেন যে আমি 2016 সাল থেকে তাদের ঢাকার কেরানীগঞ্জে যে দুটো বাড়ি, সে দুটো দেখাশোনা করছি, এবং তাদের একটা বাড়ির নাম পরিবর্তনের জন্য 1,40,000 টাকার প্রয়োজন ছিল। সেখানে তিনি আমাকে 1 লক্ষ টাকা দিয়েছেন, বাকি 40,000 টাকা বলেছেন যে ভাড়ার যে টাকা, জমাকৃত টাকা, সেখান থেকে ম্যানেজ করে নিতে। আমি সেই জন্য সেই রাতে চলে গেছি। উনিও কিন্তু হোটেলে থাকতে পারতেন, 3 জন মানুষ, তার পরিবারের মালিক 3 জন হোটেলে ছিলেন, উনি কাছে ধারে কোনো জায়গায় থাকতে পারতেন, কিন্তু সেখানে না থেকে উনি চলে গেলেন দূরে। একবার বললেন উনি বাড়ির দেখাশোনার কাজ, সে কাজে গেলেন, আরেকবার বললেন উনি পোস্তগোলায় চলে গেলেন, যেখানে ওনার বাসা। হ্যাঁ, কোনটা সঠিক তদন্তে বেরিয়ে আসবে, কিন্তু আমরা যে জায়গাগুলো প্রশ্নের সম্মুখীন সেটা আপনাদের সামনে রাখছি, উপস্থাপন করছি। তারপর রফিকুল ইসলামের যে লয়ার, তিনি আদালতকে জানালেন যে রফিকুল ইসলাম 2 বার স্ট্রোকের পেশেন্ট এবং টাকার প্রতি তার কোনো লোভ নেই, তার কাছে লক্ষ লক্ষ টাকা থাকে এবং সেটা তিনি লেনদেন করেন, হ্যাঁ, ব্যাংকে জমা দেন। সো আর্থিক তার কোনো লোভ ছিল না, উনি একদম নিরপরাধ, ওনাকে যেন রিমান্ড না নেওয়া হয়। আদালত লয়ারের আবেদনকে নামঞ্জুর করে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেখানে সে আদালতকে আরো কিছু তথ্য দিল যে আমরা খাবার সরবরাহ কে করেছে। আদালত যখন তার কাছে জানতে চাইলো যে খাবার সরবরাহ কে করেছে, বললো খাবার সরবরাহ আমিই করেছি। দেখুন, সে ইন্টেনশনালি হোটেল থেকে খাবার না নিয়ে, মানে যেই সুইট স্লিপ আবাসিক হোটেল, সেখান থেকে খাবার না নিয়ে, সন্ধ্যা 7টায় তো খাবার আনিয়েছে, অন্য একটা হোটেল থেকে সে খাবার আনিয়েছে, খুব স্পেশাল কোনো খাবার কিন্তু আনেনি। আছে না যে একটা বিশেষ জায়গার কাবাব বিশেষ জায়গার ইয়ে খেতে মন চায়, সেরকম কিন্তু কিছু না, পাশেরই একটা হোটেল থেকে, ভাত ভর্তা হোটেল থেকে খাবার নিয়ে আসছি। তো এই রফিকুল ইসলামকে আদালত যখন জিজ্ঞেস করে যে আপনার সঙ্গে তার আর কি কি সম্পর্ক, তখন তিনি বলেন যে রফিকুল ইসলামের ঢাকায় যে দুটো বাড়ি, সেটা আমি দেখাশোনা করি 14 সাল থেকে, এটাই তিনি আদালতকে জানান। এবং তার সমস্ত কিছু
ওই যে ব্যবসায়িক যে তথ্যগুলো, টাকা পয়সার জিনিসগুলো, এটা রফিকুল ইসলামকে বিশ্বাস করে মনির হোসেন তার কাছে রাখতো। এটা কত বড় একটা ভুল। দুটো বাড়ির দায়িত্ব একজন সম্পূর্ণ একটা কেয়ারটেকারের হাতে আপনি রেখে একদম নিশ্চিন্তে তার উপর বিশ্বাস করছেন। আপনার গ্রামের বাড়ির লোক আপনার কখনো বিশ্বাস ভঙ্গ করবে না, কিন্তু বাস্তবতাটা তো এরকম নয়। পৃথিবীতে আপনি এখন কাকে বিশ্বাস করবেন, এটা আপনাকে বারবার ভাবতে হবে। বিশ্বাসের জায়গাগুলো বড্ড ঠুনকো হয়ে আসছে। এই মনির হোসেনের চাচাতো ভাই জাকির হোসেন দেশ রূপান্তরকে এক সাক্ষাৎকারে বলেন যে তার ভাই মনির হোসেন কুরবানির আগে, মানে যে গেল যে কুরবান, এই কুরবানির আগে দেশে আসেন। 5ই জুলাই তার সৌদি ফেরার কথা এবং বিমানের টিকিটও অলরেডি কাটা হয়ে গেছে। মৃত্যু কতটা কাছে ভাবুন, আর মৃত্যু কাকে কোথা থেকে টেনে নিয়ে আসে। 5ই জুলাই তার টিকিট কাটা হয়েছে, বিমানের টিকিট কাটা হয়ে গেছে। সেখানে 5ই জুলাই মাত্র 1 সপ্তাহ আগে এইরকম মর্মান্তিক মৃত্যু। তার এলাকাবাসী যেমন মেনে নিতে পারছে না, তার পরিবারের লোকজন যেমন মেনে নিতে পারছে না, তেমনি আমি মনে করি এই ঘটনাটা এত নির্মম একটা ঘটনা, একটা প্রতিবন্ধী সন্তান সহ বাবা মা দুজনেই একজনের একটা কুপরিকল্পনা, একটা লোভের কারণে শেষ হয়ে গেল। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি রাষ্ট্রের কাছে, এবং যে বা যারা জড়িত, আরো যারা যারা এর সঙ্গে জড়িত আছে, তাদের প্রত্যেকের ফাঁসি চাই, যেন পরবর্তীতে আর কোনো পরিকল্পনাকারী লোভের বশবর্তী হয়ে এত বড় ঘটনা না ঘটাতে পারেন। আমরা এই ঘটনার তদন্তকারী কর্মকর্তার কাছে আশা প্রকাশ করব যে তিনি অবশ্যই এই 2 দিনের রিমান্ডে আসামির কাছ থেকে যথাযথভাবে সত্যটা উদ্ঘাটন করবেন, এবং এই রফিকুল ইসলাম যদি সত্যি আসামি হয়ে থাকে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে দেশে নজিরবিহীন বিচারের রায় কার্যকর করবেন, যেন আর কোনো আসামি বিশ্বাসের এবং সরলতার সুযোগ নিয়ে কোনো মানুষকে এইভাবে নির্মমভাবে হত্যা করতে না পারে।